এইচএসসি 26 ব্যাচ, তোমার ইন্টার পরীক্ষার রেজাল্ট কিন্তু এখন আর তোমার হাতে নাই। তোমার ইন্টার পরীক্ষা মাত্র শেষ হয়েছে। এই ইন্টার পরীক্ষা নিয়ে এক ফোঁটা চিন্তা করা হবে একটা বোকামির কাজ। তো এখন তোমার হাতে যেহেতু এই রেজাল্টটা নাই, তোমার হাতে আছে শুধুমাত্র অ্যাডমিশন। আর দিস ইজ দ্য লাস্ট গেম তোমার ইন্টার লাইফের। তোমার ইন্টার লাইফের রেজাল্টও কয়দিন পর মানুষ ভুলে যাবে, এটা ভালো হোক বা খারাপ হোক। কিন্তু তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, সেটাই তোমাকে আলটিমেটলি তোমাকে জাজ করবে। তো অবশ্যই তোমার উচিত এখন এই মুহূর্ত থেকে, তোমাদের মাত্র যেহেতু ইন্টার পরীক্ষা শেষ হয়েছে, কারো কারো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি, এই মুহূর্তটা থেকে ইন্টার পরীক্ষা যত ভালো হোক, যত খারাপ হোক, যত বাজে প্রশ্ন দিয়ে যত কম মার্কস আসুক, যাই আসুক না কেন, এইটা নিয়ে চিন্তা না করে ফুল ফোকাস তোমার অ্যাডমিশনে দেওয়া উচিত। আর যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, মূলত তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটাতে সামনে যাওয়ার আগে তোমাকে আমি একটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে 2019-20, 2018-19 আর 17-18 এই তিনটা সেশন যে বললাম, তুমি গুগলে সার্চ করো, তিনটা সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন তুমি কিন্তু অ্যাভেলেবল পাবা। তুমি এখন এই 19-20 সেশনের প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করো। এখন কিচ্ছু বলবে না, কিচ্ছু করতে হবে না। তুমি বলতে পারো, হ্যাঁ মাত্র ইন্টার পরীক্ষা শেষ করছি, এখনই প্রশ্ন সমাধান করবো। হ্যাঁ, আমার এই গাইডলাইন আর টিপসের ভিডিওটা সামনে শোনার আগে তুমি অবশ্যই আমার কথা অনুসারে এই 19-20 সালের প্রশ্নটা সমাধান করো। কারণ তুমি মাত্র যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পরীক্ষাগুলো দিয়ে ফেলছো, বায়োলজি দিয়ে ফেলছো, এইটা তোমার দেওয়া জরুরি। আর কেন জরুরি ভাইয়া সামনে একটু পরে তোমাদেরকে বলবে। তো আমি ধরে নিচ্ছি যারা আমার এই ভিডিওর ট্রাস্ট করে আমার কথা অনুসারে অ্যাটলিস্ট 19-20 সেশনের প্রশ্নটা সমাধান করে ফেললা, আর বাকি দুইটা সেশনের 18-19 আর 17-18 যারা করে ফেললা, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন তোমরা শোনো সামনে আমি ভিডিওটাতে কি বলতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, তোমাদেরকে দিয়ে আমি কেন প্রশ্ন সমাধান করালাম আগে, এটা কারণটা বলবো। ফার্স্ট অফ অল, আমাদেরকে আগে জানতে হবে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির আবেদন শুরু হবে কিন্তু 11 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। 11 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হয় নর্মালি, আর 25 নভেম্বর রাত 12টার এক মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকবে। আর বিজ্ঞান ইউনিটের এক্সাম ডেট, এটা হচ্ছে কি এক্সাম ডেট, এইটা হচ্ছে 12ই ডিসেম্বর। তাহলে খেয়াল করে দেখো তো, এই বছরই তোমার অ্যাডমিশন শেষ হয়ে যাবে 12ই ডিসেম্বর। এখন আগস্টের আজকে 5 তারিখ, আগস্ট মাস তোমার কাছে পুরোটা আছে প্রায়, প্রথম এক সপ্তাহ বাদ দিলাম। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বরের ওইদিকে 12 দিন। অলমোস্ট তোমার কাছে 4 মাসের মতন, 4 মাসের বেশি সময়। অথবা আমি ধরলাম যে তুমি 12 তারিখ পর্যন্ত আগস্টের ছুটি কাটাবা, দেন এই 12 থেকে ডিসেম্বরের 12, তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর একটা মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, 4টা মাস তুমি কিন্তু পাবা। এই 4 মাস এনাফ তোমার রেজাল্ট ঘুরাই দেওয়ার জন্য। তোমার ইন্টার পরীক্ষার রেজাল্ট ভালো আসুক নাকি খারাপ আসুক, এনাফ। বাট এই 4 মাসের এক একটা মোমেন্টে যে খরচ করবে বিনা বিনা চিন্তায়, জাস্ট উড়াই দিবে, তারাই দেখবে যে সাকসেসটা আর পাবে না। এখন বলি, তোমাদের এই এক্সাম ডেট এটা প্রথম আলোতে প্রকাশিত। আর তোমাদের পরীক্ষা হবে আবার অ্যাজ ইউজুয়াল 100 মার্কের লিখিত পরীক্ষা। বোর্ড পরীক্ষার নাম্বারও অ্যাড হয়, ওইটা বাদ দিলাম। বাট মেন পরীক্ষাটা হবে তোমাদের 100 মার্কের, যেখানে 60 মার্ক এমসিকিউ, 40 মার্ক রিটেন। আচ্ছা, এখন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি যারা এই ইউনিট, এই দুইটা তোমাদের মাস্ট সাবজেক্ট, অবশ্যই তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এমসিকিউ 15, কেমিস্ট্রি এমসিকিউ 15। এরপর তোমাকে মেন সাবজেক্ট অবশ্যই দিতে হবে, যার যার মেন সাবজেক্ট। যেমন আমার ছিল হচ্ছে হায়ার ম্যাথ, তো আমাকে অবশ্যই তাহলে হায়ার ম্যাথ দিতে হয়েছে। তোমার যদি মেন সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে অবশ্যই তোমাকে মেন সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট পরীক্ষাতে অ্যান্সার করতে হবে। এরপরে আসে তোমার ফোর্থ সাবজেক্ট। যেমন আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি, আমি বায়োলজি অ্যান্সার করছিলাম। তুমি চাইলে ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। তো নর্মালি অনেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি দাগায়। তো ফিজিক্স, কেমিস্ট্রি মানে মেন সাবজেক্ট, আর ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা, ইংলিশ তুমি দাগাইতে পারো। এইটা হচ্ছে মেন কথা। কারো যদি মেন সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে তাকে বায়োলজি অবশ্যই দাগাইতে হবে। সে তখন হায়ার ম্যাথ চাইলে দাগাবে, না চাইলে দাগাবে না, অথবা বাংলা অথবা ইংলিশ দাগাবে। তো এইখানে 15 মার্ক করে তোমার হচ্ছে 60 মার্ক এমসিকিউ নাম্বার, আর প্রত্যেকটাতে রিটার্ন 10 মার্ক করে 40 মার্ক, টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কের পরীক্ষা তোমাকে হবে। আমি আগেই বলে দিই, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 60% নাম্বার এনশিওর করে আসতে পারো, অর্থাৎ 100তে 60, তোমার চান্স হয়ে যাবে। তুমি একটা সাবজেক্ট শিওরলি পাবা, খুব ভালোভাবে পেয়ে যাবা 60%। এখন বলতে পারো, ভাইয়া আমরা A+ পাই 80-তে বোর্ড পরীক্ষায়, 100তে 80 পাওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না। 60 দেখবা, 60 পেতে যে জান বের হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা 90 থেকে 95% ফেল আসে, ওদের খাতায় দেখা হয় না রিটার্ন পরীক্ষার। তুমি এমসিকিউতে একটা পর্যাপ্ত পরিমাণ নাম্বার না পাইলে
তোমার খাতায় দেখা হবে না, এই 90 থেকে 95% খাতায় দেখা হয় না, এই 5 থেকে 10% স্টুডেন্ট পাস করে। তার মানে জিনিসটা কিন্তু টাফ। তো তোমরা এই জিনিসটা মাথায় রেখে তোমাকে আগাইতে হবে। তো এখন আসো, তোমাকে দিয়ে আমি কেন প্রশ্ন সলভ করানোর কথাটা বললাম। এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখো যদি তুমি আমার কথা মতো প্রশ্ন সলভ করে থাকো, তাহলে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির যে 19-20 সেশনের প্রশ্ন, দেন হচ্ছে 18-19, 17-18 কথা যে বললাম, এই 3টা বছরের প্রশ্ন দেখবা যে খুব বেশি টাফ আসে নাই। খুব বেশি টাফ বলতে তুমি দেখবা যে আরে এটা তো আমি পারতেছি, হ্যাঁ এটা পারছি, এটা পারছি, এটাও পারছি, কিছু কিছু হয়তো বা তুমি পারো নাই, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো, তুমি ফুল পরীক্ষাটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সাবজেক্ট, 4 সাবজেক্ট তোমার কতক্ষণ লাগছে দিতে? দেখবে যে তোমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে। কতক্ষণ লাগবে? 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে। বাট তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কতক্ষণের হবে বলো তো? এই যে এমসিকিউ পরীক্ষা, তাই না, এইটা হবে 45 মিনিটের, আর রিটেন পরীক্ষাও হবে তোমার 45 মিনিটের। টোটাল 90 মিনিট, মানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। যেটা তোমার এখন করতে আড়াই ঘন্টা সময় লাগতেছে, তোমাকে 1.5 ঘন্টায় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হবে। এই জায়গাটাতেই খেলা, এই জায়গাটাতেই খেলা। খুব এক্সট্রিম লেভেলের প্রিপারেশন নিতে হবে, জিনিসটা এমন না। হ্যাঁ, বিগত কয়েক বছরে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স প্রশ্নটা ডিফিকাল্ট আসছে, আমি সেটা নিয়ে পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বাট গাইডলাইন ভিডিওটাতে আমি বলতে চাচ্ছি যে তোমাদের যে এক্সট্রিম লেভেলের অ্যাডমিশন কোশ্চেন আসবে এমনটা না। তোমাদের যে টেক্সট বই, আবার ভালো করে বলতেছি, কোনো উগান্ডা মার্কা বই না, অমুক কোচিং টমুক কোচিং বই না। তোমাদের যে টেক্সট বই, যেটা তোমার ইন্টার লাইফে তুমি পড়ছো, তুমি দেখবা তোমার ইন্টার লাইফের বইটা থেকেই প্রশ্ন আসতেছে। ওইখান থেকেই তুমি দেখবা যে 100 মার্কের মধ্যে মোটামুটি তোমাদের 70%-এরও বেশি কোশ্চেন তোমাদের টেক্সট বই থেকে আসতেছে, আর তোমাকে এখান থেকে 60% পারতে হবে। 70% থেকে 80% কোশ্চেন দেখবা তোমার জাস্ট টেক্সট বই থেকে আসতেছে, তোমাকে জাস্ট 60% এনশিওর করে নিতে হবে, তাহলেই তোমার চান্সটা কনফার্ম। বাট স্টুডেন্টরা এটাই করে না। কেন করে না? জাস্ট বিকজ তাদের গাইডলাইন আর প্রিপারেশনটা সঠিক হইতে থাকে না। এখন তাহলে বলতে পারো, ভাই তাহলে আমি কি করব? তুমি মাত্র যে পরীক্ষাটা দিছো, তুমি তো রিয়ালাইজ করছো প্রশ্ন সহজ আসতেছে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলা পারার মতন, তোমাকে জাস্ট একটু ঝালাই করতে হবে, কয়েকটা জায়গায় তোমাকে ফিনিশিং করতে হবে, তাহলেই তুমি প্রিপেয়ার হয়ে যাবে। আর সময়টাকে কমায় নিয়ে আসতে হবে। এখন এটা করার উপায় কি? তো সেটা করার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে, সবার আগে তোমরা ইন্টার পরীক্ষা দিয়ে আসছো, হ্যাঁ আমি জানি তোমরা প্রচুর ক্যালকুলেটর হ্যাক্স ম্যাক্স দেখে আসছো, বাট এখন ক্যালকুলেটরটা সাইডে রাখতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কোনো সমস্যা নাই, তুমি ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দিবা, বাট তোমাকে দিনের একটা পার্টিকুলার অংশ, পার্টিকুলার টাইম, যখন তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বা ঢাকা ইউনিভার্সিটির মডেল কোশ্চেন সলভ করবা, তখন ভুলেও ক্যালকুলেটর হাত দেওয়া যাবে না। তোমাকে এই ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। স্পেসিফিকভাবে বলতেই যদি সাইন্টিফিক ভ্যালুগুলা, পদার্থের আধুনিক পদার্থ বিজ্ঞানের যে ভ্যালুগুলা, পরমাণু মডেলের মধ্যে যে সাইন্টিফিক ভ্যালুগুলা, যে মানগুলো আসে, সেগুলোর তোমাকে শর্ট ট্রিক্স কিভাবে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, এগুলাতে ফোকাস থাকতে হবে। ভগ্নাংশের হিসাবপাতি, যেগুলো তোমরা ক্যালকুলেটর করে অভ্যস্ত ছিলা, এগুলো তোমাকে ফার্স্ট হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে। আর এইটার দিকে তোমাকে যদি ফোকাস না করো, তুমি যদি এটার দিকে ফোকাস না দাও, তাহলে কিন্তু ধরা খাবা। প্রথম প্রথম খুব বেশি এক্সট্রিম লেভেলের কঠিন প্রশ্ন হ্যান্ড ক্যালকুলেশন করে সময় নষ্ট করবে না, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকের দিকে তাকাবা। হ্যাঁ, স্পেশালি ম্যাথ আর ফিজিক্স, স্পেশালি ফিজিক্সের কথা বলবো, আর কেমিস্ট্রিরও কিছু হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই আসে। তো স্পেশালি ফিজিক্সের প্রশ্নগুলা তুমি দেখবা যে ওইগুলা হ্যান্ড ক্যালকুলেশন তুমি পারতেছো কিনা। আপাতত জাস্ট ঢাবির কোয়েশ্চেন ব্যাংকের হ্যান্ড ক্যালকুলেশন গুলার দিকে ফোকাস করতে হবে। ঠিক আছে, এটা একদিন হবে না, তোমাকে ডেইলি কিছু কিছু সময় তোমাকে এটা করতে হবে। আমি বলতেছি কখন করবা। আচ্ছা, এরপরে একটা কাহিনী হচ্ছে ফার্স্ট রিকল করার চর্চা। এইটা আবার কি? দেখো, হুট করে ধরো তুমি তো যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তোমার মাথায় 8টা পেপার নিয়ে যেতে হবে। ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড। কয়টা হলো? 8টা পেপার নিয়ে যেতে হবে। এই 8টা পেপার যখন তুমি ফিজিক্সে ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞানের কোন একটা প্রশ্ন দেখবা, তোমাকে ওই টপিকটার সাথে সাথে কিন্তু ওই বেস্ট থিওরি বা সূত্রটা, ফর্মুলা, ইকুয়েশন, যা বলো না কেন, মাথায় নিয়ে আসতে হবে। জিনিসটা এমন হয়ে যাবে না, আমাকে আগে মনে করতে হবে আচ্ছা এটা তো এখন ফিজিক্সের প্রশ্ন, আচ্ছা এটা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্ন, ওকে এটা এখন জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রশ্ন, ওকে এটা এখন প্রিজমের প্রশ্ন, আচ্ছা প্রিজমের এই সূত্রটা তো এরকম। এমন না, ফার্স্ট দেখার সাথে সাথে তোমাকে এটা মনে করতে হবে। আর এই জিনিসটা কখন আসবে জানো? এখন আসবে না, আস্তে আস্তে আসবে। এই আস্তে আস্তে কখন? এই 4 মাসের মধ্যে নিয়ে আসতে হবে। আর এটা কিভাবে সম্ভব? তোমাকে রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? বাট এই ফার্স্ট রিকল জিনিসটা তোমাকে করতে হবে। এখন মেন কথা আসি, দেখো তোমাকে 100% প্রস্তুতি ছাড়াই ফুল এক্সাম দেওয়ার চর্চা করতে হবে।
এই কাজটাই তোমাকে এখন আমি মাত্র করাইছি, বললাম না যে একটু 19-20, 18-19-এর 17-18 প্রশ্ন সলভ করো, উইদাউট প্রিপারেশন প্রশ্ন সলভ করো। এই যে উইদাউট প্রিপারেশন যখন তুমি সলভ করবা, আস্তে আস্তে যখন তুমি এরকম ডেইলি একটা করে কোশ্চেন সলভ করবা, যে ধরো আজকে একটা করছো, ধরো তুমি কত মার্কস পেয়েছো, কথার কথা তুমি হচ্ছে মাত্র 40% মার্কস পেয়েছো, লজ্জার কিছু নাই। তুমি নেক্সট দিন আবার পরের ইয়ারের আর একটা প্রশ্ন সমাধান করো, দেখবা ওই দিন হয়তো তুমি 40 থেকে 42-র আশেপাশে একটা পার্সেন্টেজ পাচ্ছ। দেন তুমি আবার পরের দিন উইদাউট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ না পড়েই যা তোমার মাথায় আসছে ওই সেন্সটা থেকেই তুমি হচ্ছে একটা একটা করে ইয়ারের কোশ্চেন সলভ করা প্র্যাকটিস করবা। এই কথাটাই লেখা যায়, প্রতি রাতে একটা করে ঢাবির প্রশ্ন সমাধান করতে হবে। আর যখন তুমি এরকম সমাধান করবা, হ্যাঁ, তুমি ফিজিক্স, তুমি ব্রেনে প্রেশার দিচ্ছ তোমার ফিজিক্সের থিওরিগুলো মনে করার, তুমি ম্যাথেরটা থিওরি করার জন্য ব্রেনে প্রেশার দিচ্ছ, কেমিস্ট্রিটা দিচ্ছ, বায়োলজিটা দিচ্ছ, এইটাতে তোমার ব্রেন অভ্যস্ত হয়ে যাবে এট এ টাইম সবগুলা পেপার মনে করার। এই জিনিসটার দিকে তুমি যত বেশি প্র্যাকটিস করতে থাকবা, ডেইলি একটা, পরের দিন আরেকটা, পরের দিন আরেকটা, এভাবে দেখবা যে 20-25 দিন পরে তোমার কোশ্চেন ব্যাংক সলভ শেষ হয়ে গেছে, তাই না? 20-25 দিন পরে তোমার প্রশ্ন ব্যাংক সমাধান হয়ে গেছে, তুমি আবার শুরু করবা প্রথম থেকে। ঠিক আছে, তুমি আবার শুরু করবা, ডেইলি রাতে তোমাকে এইটা করতে হবে, ডেইলি রাতে। এখন ডেইলি রাতে বললাম, তাহলে দিনের বেলা কি করবা? এই যে দিনের বেলা তোমরা বিভিন্ন কোচিং টোচিং এ ভর্তি হইছো না, ওই কোচিং এ দেখবা যে তোমাদের একদিনে একটা করে অধ্যায় শেষ করাই দিচ্ছে। কি বললাম? একদিনে একটা করে অধ্যায় মোটামুটি শেষ করে দিবে, ওইগুলাই তুমি পড়বা। অর্থাৎ কোচিং এর সাথে তুমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক টু বেসিক আগানোর চেষ্টা করবা। আর নিজে রাতের বেলা কি করবা? একবারে সবগুলো পেপার মাথায় নিয়ে একটা করে ডিউর কোশ্চেন সলভ করা শুরু করবা। ঠিক আছে, এরকম 20-25 দিনের মধ্যেই তোমার দেখবা যে ঢাবির কোশ্চেন ব্যাংক ফুল 25 বছরের কোশ্চেন একবার সলভ করা হয়ে গেছে, অথবা 20 বছরের কোশ্চেন 20 দিনের মধ্যে সলভ করা হয়ে গেছে। তুমি আবার ব্যাকে আসে শুরু করবা। তোমাদের তনুর ভাইয়া, তোমরা অনেকেই চিনবা না, আমাদের চ্যানেলের ডিউ ট্রিপলিতে পড়ে, ও সম্ভবত হচ্ছে 50 বারের বেশিবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন খালি সমাধান করছিল। আমি 2-3 বার করছিলাম, আমি তো ভাগে পাচ্ছিলাম, বাট এই প্রসেসে আর কি করছিলাম। তার মানে তোমরা ডেইলি কি করবা, যে তোমাদের ধরো কোচিং শুরু হবে, তো কোচিং এ দেখবা যে হয়তো শুরু করবে ফিজিক্সের ভেক্টর থেকে, ওকে, দেখবা যে একদিনের মধ্যে ভেক্টর শেষ করে ফেলছে, তো তুমি হচ্ছে কি পরের দিন তো গ্যাপ থাকবে নর্মালি, তুমি কি করবা, ওই দিন ধরো হচ্ছে যা যা শিখেছে তুমি ওইগুলো আস্তে আস্তে ভেক্টরের বেসিক টেসিক হ্যান ত্যান কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন পড়বা। বাট নিজে রাতের বেলা প্লিজ 1.5 আওয়ার ডিউর জন্য এই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা। এই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে যেই কোশ্চেনগুলা ক্যালকুলেটর দিয়ে করার মতন তোমার মনে হবে, ওইগুলাই তুমি ক্যালকুলেটর ছাড়া করবা, কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলা। ঠিক আছে, আর তখনই দেখবা তোমার ফাস্ট রিকল করার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এরকম ভাবে যখন তুমি এই যে দেখো প্রস্তুতি ছাড়াই এক্সাম দেওয়া শুরু করবা, কয়েক মাস পরে তুমি দেখবা অন্যদের থেকে তুমি অনেক টাইম আগায় গেছো, শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য। ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তো ওরা এভাবে প্রিপারেশন নেয় না, এরপরও দেখবো ওরা চান্স পেয়ে যায়, কারণ ওদের বেসিকটা অনেক বেশি স্ট্রং থাকে। বাট তুমি যদি একটু স্পেশাল ভাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য আগে প্রিপারেশনটা নাও, দেখবা যে তুমি যাদের বেসিক স্ট্রং তাদের থেকেও তুমি আগায় গেছো, জাস্ট বিকজ তোমার স্ট্র্যাটেজির জন্য। আর এটার জন্যই তোমাদের এই ভিডিওটা। তো আশা করি তোমাদের ভিডিওটা উপকার হবে। আর তোমাদের জন্য আমি এই যে এরকম হ্যান্ড ক্যালকুলেশন বলো, এরকম জিনিসপাতি নিয়ে আসবো, ছোট ছোট ভিডিও 1-2 মিনিটের, সেখানে আমি হ্যান্ড ক্যালকুলেশন করবো, তোমাদেরকেও সিমিলার ক্যাটাগরিটা দিব, উইদাউট ক্যালকুলেটর তোমরা করবা। আর স্পেশালি ডিও কোশ্চেন ব্যাংক সলভ ম্যাথ ফিজিক্সের জন্য, অবশ্যই আমি তো ম্যাথ ফিজিক্সটাই পড়াই, ডিও কোশ্চেন ব্যাংক সলভের আমি একটা সিরিজ আনার চেষ্টা করব, যদি তোমাদের রেসপন্সটা আমি এরকম পাই। তো তোমরা কমেন্টে জানাও, স্পেশালি এরকম অধ্যায় ভিত্তিক আমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করে দিই, অধ্যায় ভিত্তিক বলতে সাপোজ ধরো বৃত্ত অধ্যায় ম্যাথের, এটার বিগত 25 বছরের আমি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিলাম। তো এটাতে কি হবে, আমি তোমাদেরকে সাথে সাথে দেখাই দিব যে দেখো এই পার্টিকুলার টপিকটা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তখন তোমাদের কিন্তু পরবর্তীতে রিভিশন দিতে যে যখন তোমাদের ডিও পরীক্ষা ঘনায় আসবে, তোমার কাছে কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস রেডি, যে আচ্ছা এই পার্টগুলো থেকে প্রশ্ন আসে। তো আর এটা কেন জরুরি, আরেকবার বলি কেন জরুরি। প্রত্যেক বছর দেখবা ডিওর কোশ্চেন যে রিপিট হয় কি হয় না, এটা তুমি একটা প্রমাণ পাবা যে 20 বছরের প্রশ্ন সমাধান করলে তুমি তো একটা আইডিয়া পেয়ে যাবা। তারপর আমি একটু বলে দিই, নর্মালি দেখবা যে কি বলা যেতে পারে, বেশি 40-50% কোশ্চেন সিমিলার টাইপের চলে আসে ডিউতে। সত্যি কথা, 40-50%, মাঝে আরো বেশি আসে সিমিলার টাইপের প্রশ্ন। তুমি যখন দেখবা 2003-4 সেশনের প্রশ্ন সলভ করবা, দেখবা 4-5 সেশনে একই প্রশ্ন চলে আসছে প্রায়।
তো দেখো তোমার কিন্তু আমি বলছি 60% নাম্বার এনশিওর করতে পারলেই চান্স। তো হয় না তুমি কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস করবে না যেখান থেকে এত পার্সেন্ট কোশ্চেন আসে। আবার বলতেছি যে তোমার টেক্সট বই থেকেই তুমি দেখবা যে 70 থেকে 80% কোশ্চেন আসবে, 70 থেকে 80% কোশ্চেন আসবে। তাহলে দুইটা কম্বাইন করে 60% আনা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট তোমাকে টাইমলি সবকিছু করতে হবে, পরীক্ষা হলে আউটপুটটা ভালোভাবে দিয়ে আসতে হবে, তাহলে তোমার চান্সটা এনশিওর। আর এই যে মাঝে মাঝে দেখবা 20 থেকে 30% কোশ্চেন কঠিন করবে, আর বিভিন্ন কোচিং সেন্টার গুলা কি করে ওই কোশ্চেন গুলা দিয়ে তোমাদেরকে ভয় দেখায় যে দেখো এত কঠিন প্রশ্ন আসছে, তুমি তো পারবা না না পড়লে। তো ওইগুলা দেখে ফোকাস না করলেও চলবে। কখনো কঠিন কোশ্চেন না পারার কারণে অ্যাডমিশনের চান্স মিস হয় না, সহজ প্রশ্ন না পারার কারণে অ্যাডমিশনের চান্স মিস হয়। আর তুমি যদি ওই সহজ প্রশ্ন মিস করে এসে আফসোস করো যে চান্স পেলাম না, তাহলে এর থেকে বড় হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। তো দেখা যাক তোমরা কিভাবে প্রিপারেশন নাও, অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবা, তোমাদের জন্য বেস্ট উইশেস। দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।